হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে করে কলকাতায়। মানে আমার ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতে পারবেন আমি কিভাবে ফার্স্ট টাইম কলকাতাতে গিয়েছি। যারা আমার মতো বাংলাদেশ থেকে কলকাতায় অর্থাৎ ইন্ডিয়ার কলকাতাতে যেতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন। তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেল বাই ডিটেল আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় যেতে পারবেন, তাও আবার বাসে করে। হ্যাঁ বন্ধুরা, এখন বাসেও ডাইরেক্ট ঢাকা থেকে কলকাতার মার্কুইজ স্ট্রিটে যাওয়া যাচ্ছে গ্রিন লাইন পরিবহনে। আমার বাসা থেকে বের হয়েছি রাত্রের 10টায়, কারণ আমার বাস ছাড়বে রাতের 12টা বাজে। আমি এখন যাচ্ছি আরামবাগ বাস টার্মিনালে। তো আরামবাগ বাস টার্মিনাল এসে এখন এই যে গ্রিন লাইনের কাউন্টারে বসে আছি, আপনাদের সঙ্গে কিছু কথা বলছি। এই কাউন্টারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম খুবই পরিষ্কার এবং খুবই চমৎকার। গ্রিন লাইনের এত সুন্দর একটা কাউন্টার, সেটা আসলে মুগ্ধ করবে সবাইকে যারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন বা কক্সবাজার বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন গ্রিন লাইনের পরিবহনে। তারা আরামবাগের এই কাউন্টারটায় অবশ্যই আসবেন, এই কাউন্টার থেকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এইটাতে অনেক সুন্দর পরিবেশ আছে। যাই হোক, আমি ফার্স্ট টাইম কলকাতাতে যাচ্ছি, তাই আমার ভীষণ নার্ভাস লাগছে। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের বাসটি চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের সেই গ্রিন লাইনের সৌহার্দ্য বাস, যেটা ভারত বাংলাদেশ মানে সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার তৈরি হয়েছে, যার কারণে নাম দিয়েছে সৌহার্দ্য। আমি বাহির সাইডটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম বাসটি আসলে কেমন। দেখে বোঝার উপায় নেই যে এই বাসটা এতটা কমফোর্ট বা এতটা আরামদায়ক হতে পারে। বাস দেখা শেষ করে আমি চলে আসলাম কাউন্টারের ভিতরে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাইকে অ্যানাউন্স করে দিল যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা তাদের বাসে গিয়ে নির্ধারিত সিটে গিয়ে বসেন। তো আমরা আমাদের লাগেজ টাগেজ যা ছিল সব বাসের বাংকারে দিয়ে আমাদের নির্ধারিত সিট ইকোনমি অর্থাৎ E1 এখানে গিয়ে বসে পড়লাম। সিটটা খুবই কমফোর্ট ছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু আমার ভিতরে তবুও কিছু যেন ভয় কাজ করছিল। কারণ আমি বেনাপোলে গেলে আমার কি হবে, আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা, সব কিছু মিলে আমার একটু ভয় কাজ করছিল। এর মধ্যে আমি বাসে কি কি আছে আমি এগুলো একটু ভিডিও করতে শুরু করলাম। এখানে বাসের মধ্যে একটা হ্যামার আছে, যেটা দিয়ে আপনি কোনো বিপদ হলে গাড়ির গ্লাস ভেঙে বের হয়ে যেতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিল। ঢাকা থেকে একদম ডাইরেক্ট কলকাতার উদ্দেশ্যে বাসটি রওনা দিয়ে দিয়েছে। সো খুবই এক্সাইটেড ছিলাম আমি, খুবই মানে ভয় কাজ করছিল, আবার ভালোও লাগছিল যে ফার্স্ট টাইম কলকাতা শহরটা দেখব, কেমন লাগবে, মানে এইটা ভাবতেই খুবই আনন্দ লাগছিল। আর গাড়ির গ্লাস থেকে আমি বারবার শুধু বাহিরটা ফলো করছিলাম। এভাবেই চলতে চলতে বাহিরটা দেখতে দেখতে কখন যেন পদ্মা সেতু পার হয়ে বাসটি আমাদের প্রথম ব্রেক দিল। আর সেই জায়গাটি হচ্ছে খুবই সুন্দর এবং দেখতে এতটা ভালো লাগছে যা বলার মতো না। সেই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী। তো গোপালগঞ্জের কাশিয়ানী এই জায়গায় বাস ব্রেক দিয়েছে, মানে সাধারণত এখানেই ব্রেক দেয় যারা কলকাতার উদ্দেশ্যে যান। সৌহার্দ্য বাসটি এখানেই ব্রেক দিবে। আর এইখানে আমরা ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একদম ক্লিন হয়ে আমরা বাহিরে ঘোরাঘুরি করছি, সুন্দর সুন্দর প্লেসের ছবি তুলেছি এবং সবাইকে ভিডিও করার চেষ্টা করছি। আপনাদেরকে দেখানোর জন্য সব কিছুই ভিডিও করার চেষ্টা করছি। এবার আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে কলকাতায় যাওয়ার জন্য ঢাকা থেকে আপনাদের কি কি কাগজপত্র লাগতে পারে। প্রথমত আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের সঙ্গে অবশ্যই ইন্ডিয়ান একটা ভিসা দরকার, অবশ্যই ভিসা লাগবে। অ্যান্ড ভিসা, পাসপোর্ট ভিসা হলে তারপরে এবার আপনার প্রয়োজন একটা, আপনি কি কাজ করেন, মানে যে কাজই করেন না কেন, যেখানেই জব করুন না ব্যবসা করেন, সেটার একটা এনওসি লাগবে, মানে এনওসি একটা লাগবেই মাস্ট, কারণ এটা তারা দেখতে চায়। তারপরে আপনাকে দিতে হবে ট্রাভেল ট্যাক্স এটসেট্রা, এরকম ছোটোখাটো আরও কিছু খরচ, সেগুলো বেশি টাকার না, সামান্য কিছু। ট্রাভেল ট্যাক্স হয়তো 1000 টাকা নিতে পারে। তো এই আর কি, এগুলো হলেই আপনি চলে যেতে পারবেন বাংলাদেশ থেকে কলকাতায় অর্থাৎ ইন্ডিয়াতে। যাই হোক, আপনারা অবশ্যই সমস্ত কাগজপত্রগুলো ভালো করে চেক করে নিয়ে আসবেন। আর আমরা সমস্ত কাগজপত্র চেক করে তারপরে রওনা দিচ্ছি। তারপরেও মনের মধ্যে একটু ভয় থাকে, সমস্যা নেই, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে আর কোনো কিছুই সমস্যা হবে না। আমরা যেহেতু জানুয়ারি মাসে রওনা দিয়েছি, সো একটু শীত ছিল, তাই আমরা শীতের কাপড় নিয়ে গিয়েছি। কিন্তু কলকাতাতে অতটাও শীত ছিল না, ওখানে বেশ
গরমই ছিল। তো আমরা এরকম কাশিয়ানিতে ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠে পড়ব, আর গাড়িতে উঠে একটা ঘুম দিব। তারপরে আপনাদের সঙ্গে সকালে কি ঘটছে সেটা অবশ্যই শেয়ার করব। সকাল 6টা বাজে আমরা চলে এসেছি বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে। মানে এইখানে মানে কি বলবো, আর সারা রাত আসলে এক্সাইটেড থাকার কারণে তেমন একটা ঘুম হয়নি। বাংলাদেশ সাইডের সমস্ত কাগজপত্র চেক আপ করার পরে বাংলাদেশ ইমিগ্রেশন আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা চলে এসেছিলাম নো ম্যানস ল্যান্ডে। তারপরে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা আবার উঠে পড়েছি আমাদের সেই সৌহার্দ্য বাসে। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা মানি এক্সচেঞ্জ করতে চান তারা বেনাপোলেই অনেকগুলো দোকান আছে যারা বাংলা টাকা নিয়ে ইন্ডিয়ান রুপি আপনাকে দিবে, এরকম আর কি। এটা কোনো প্যারা না, হয়তো আপনারা এটা বুঝে ফেলবেন কোথা থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন। সো আমরাও মানি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তারপরেও আমাদেরকে আমরা ঢাকা থেকেই আমাদের পাসপোর্টে ডলার ইন্ডোজ করে রেখেছিলাম। সব কিছু মিলিয়ে আমাদের কোনো প্যারা হয় নাই। তারপরেও আমার একটা মাস্টার কার্ড ছিল, সেখানে ডলার ছিল। আমাদের টাকা পয়সা কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল। আমাদের গাড়িটি এভাবেই চলতে আমাদের দ্বিতীয় স্টপেজে দাঁড় করালো। সেখানে আমরা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমাদের প্রথম খাবার খাচ্ছি। আমরা ইন্ডিয়াতে প্রথম খাবার নিয়েছি চিকেন বিরিয়ানি। আরও তারা বলেছিল এখানে খাসির বিরিয়ানি আছে, অমুক তমুক। আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি। আমাদের সঙ্গে আরও যারা গিয়েছিল তারা অনেকেই খাসির বিরিয়ানি নিয়েছে। খাসির বিরিয়ানি বলতে আসলে বুঝতে পেরেছি এটা ছিল আসলে পাঠার বিরিয়ানি। তো তারা খুব গন্ধে খেতেই পারে নাই। তা আলহামদুলিল্লাহ খাবারটা অতটাও ভালো ছিল না, কোনো রকম খিদা লাগছিল তাই খেয়ে নিয়েছিলাম। অনেক কষ্টে খাবারটা শেষ করেই আমরা বাহির থেকে চা খুঁজছিলাম, কিন্তু চা পাই নাই। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সৌহার্দ্য গাড়িতে উঠে পড়ি। আর গাড়িতে উঠেই যেতেই দেখা হয় ইন্ডিয়ান সেই বাসগুলো, ইন্ডিয়ান মানুষগুলো, ইন্ডিয়ান বিভিন্ন বাস টার্মিনাল, এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছিল। মানে কি বলবো, আর ইন্ডিয়াতে প্রথম আমার লুক কেমন লাগছে, কেমন দেখতে, এটা দেখতেই কেন জানি না খুব কৌতূহলী হয়ে উঠলাম যে ইন্ডিয়ান সব কিছু কেমন হয়, ইন্ডিয়ান গ্রাম কেমন, ইন্ডিয়ান সব কিছু কেমন। এটা দেখতে কৌতূহলী হয়েই আমি আসলে সব কিছু জানলা দিয়ে দেখছিলাম। খুবই ভালো লাগছিল। বিশেষ করে ইন্ডিয়ান বাসগুলো দেখতে খুবই মজার, মানে অনেক পুরাতন কিন্তু দেখতে ভালো লাগে। আমাদের ঢাকার মতো ইন্ডিয়াতেও অনেক জ্যাম লাগে। এইসব জ্যাম পাড়িয়ে আমরা চলে এসেছি কলকাতায়। আমরা কলকাতায় এসে হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে পড়ি কলকাতা নিউ মার্কেট দেখতে। সো আমরা নিউ মার্কেট দেখছি কয়েকজন মিলে, খুবই ভালো লাগছে। নিউ মার্কেটের এরিয়া আসলে দেখতে কেমন হয়, এই ফার্স্ট দেখছি কলকাতার নিউ মার্কেট এরিয়া, যেটার নাম হচ্ছে মার্কুইজ স্টেট। তো মার্কুইজ স্টেটে নিউ মার্কেট, সেখানে আমরা ঘুরে দেখছিলাম আর মানুষের কথাগুলো শুনছিলাম। হিন্দি ভাষায় তারা কথা বলছে, ক্যাসে হো আপ, এরকম হিন্দি তারা বলছে অহরহ। আমরা এগুলো শুনছিলাম, ভালো লাগছিল। ইতিমধ্যে একটা চশমার দোকানে যাই, অহেতুক চশমা তো নিবই না, শুধু তাদের সঙ্গে একটু কথা বলার জন্য, তাদের সাথে দোকানে কেমনে তারা বিক্রি করে, বাংলাদেশের মতো কিনা। এখন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে হ্যাঁ, একদম বাংলাদেশের মতোই এখানেও মার্কেটিং করেই সব কিছু কিনতে হয়। এই চশমা এখান থেকে নাও, আসো। এগুলোর মধ্যে দেখো, ভালোই কিন্তু, খারাপ না। কলকাতার বাজার নিউ মার্কেট এরিয়া চলছে চশমা কেনা। ওরা দাম বলতেছে কি দেখো, 50 টাকা। अरे हम बोल रहे दुकान समझ में आएगा। तो ये नाम तो 60 টাকা মোবাইলের ইয়েগুলো। था मैंने टाइम तो बार बार दिखा ही रही थी मैं बार बार खाली हाथ ही पकड़ने दे।
কলকাতার নিউ মার্কেট এরিয়াটা একদম বাংলাদেশের মতোই, বাংলাদেশের নিউ মার্কেট এরিয়ার মতোই, সেম টু সেম। বাংলাদেশ নিউ মার্কেট এরিয়াতে যেরকম কলকাতার নিউ মার্কেট এরিয়াটাও সেম একই রকম। তবে এইখানে বাংলাদেশের গুলিস্তানের মতোই মার্কেটিং করে পণ্য কিনতে হয়, কারণ এখানেও তারা অনেক দাম চেয়ে থাকে, সেগুলো আপনারা দামাদামি করে প্রত্যেকটা পণ্য কিনবেন। নিউ মার্কেট এরিয়ার প্রত্যেকটা পণ্যই দেখতে খুবই সুন্দর, কারণ প্রত্যেকটা পণ্যই খুবই মানসম্মত। আপনারা কোনটা থুয়ে কোনটা নেবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এর জন্য অবশ্যই আপনারা ব্যাংক ভর্তি টাকা নিয়ে আসবেন, কেননা আপনাদের কোনো পণ্যই ফেলে যেতে মনে চাইবে না, কারণ মনে হবে কোনটা থুয়ে কোনটা নেই, এরকম আর কি। এবার আসি যানবাহনের দিকে। কলকাতার হলুদ ট্যাক্সিগুলো খুবই সুন্দর, এবং এই যে রিক্সাগুলো দেখছেন, এই রিক্সাগুলো মানে তারা আদি যুগের যে প্রথা ছিল সেটাকেই এখনও তারা বহন করে বেড়াচ্ছে। কারণ রিক্সার দুইটা চাকা আছে, কিন্তু সামনের চাকাটার পরিবর্তে মানুষ নিজেই রিক্সাটাকে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ নিজেই হেঁটে হেঁটে রিক্সা এগুলো মানুষকে বহন করছে। কলকাতার নিউ মার্কেট এরিয়াটা আসলে অনেক সুন্দর, আর এখানে অধিকাংশই সব বাংলাদেশের মানুষজনগুলোই এখানে এসে ভিড় জমায়। আসলে পর্যটকরা এই নিউ মার্কেট এরিয়াতে এসে প্রচুর পরিমাণে মার্কেট করে, আর যার কারণেই নিউ মার্কেট এরিয়াতে অধিকাংশই বাংলাদেশি আরও অন্যান্য দেশের লোকজনকেও দেখা যায়। তো আপনারা যেহেতু বাংলাদেশ থেকে যাবেন, তো বাংলাদেশের এখানে অনেক বাংলাদেশিকে আপনারা দেখতে পারবেন, হয়তো বা আপনার পরিচিত কাউকে কারো না কারোর সাথে দেখাও হয়ে যেতে পারে। আমরা প্রথম দিন এসে এই নিউ মার্কেট এরিয়াতে অনেক কিছুই দেখে ফেলেছি, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক পণ্য দেখেছি, কিন্তু কিছুই কিনি নাই, কারণ প্রথম দিন আমরা শুধু দেখেই যাব, পরবর্তী দিনে আমরা কেনার চেষ্টা করব। তাই এভাবে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিজস্ব হোটেলে যেতে আমাদের চোখের সামনে পড়লো একটা প্লেটে অনেকগুলো ফল, বিভিন্ন আইটেমের ফল, আর আমরা 2 প্লেট কিনে নিলাম। প্রত্যেকটা প্লেটের মূল্য 40 থেকে 50 রুপি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা অনেক টায়ার্ড, তাই আজকের মতো আমাদের ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।